নাই কি এত গুরুত্বপূর্ণ কাজ করতেছেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের গতকাল কেউ কি পার্টিসিপেন্টস কম ছিল গত ক্লাসে? স্যার আসতেছে মনে হয় ওরা। 50 জনের কম ছিল গত ক্লাসেও? সায়েন্সের সাবজেক্ট গুলো স্যার 20 এর আন্ডারে বা 25 এর আন্ডারে ছিল থাকে। তাহলে তো অনেক কম। এত কম কেন? এটা আমরা কেমনে বলবো স্যার, আমরা যারা আছি তারা তো ক্লাসই করতেছি। যারা আসে না তারা কি বলে? ক্লাস লাগবে না। টেবিল দুটো তো বাঁকা হইছে রোদপুরে, রুমে নিয়ে ঢুকে রাখা দরকার। আচ্ছা যাই হোক, যারা আসে না তাদেরকে তো আর গিয়ে নিয়ে আসা যাবে না। বিক্রি করছো? ওকে, নাকি বিক্রি করছো? বিক্রি করছি। আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখা যাচ্ছে? অবশ্যই আলাদা টাকা দিয়েছেন। টাকা দিবে আইছে সমস্যা কি? তোমরা কি দেখতে পাচ্ছ আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি? কি লেখা আছে দেখো তো? এখন L1 আর গতিতত্ত্ব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, 4 মিনিট হয়ে গেছে, আমরা শুরু করে দিব। যারা আসছে তারাই পড়বে, অন্যরা পড়ে ফেলছে ধরে নেব। ওকে, আমাদের আজকের যে অধ্যায়টা এটা হচ্ছে আমাদের ফিজিক্সের লাস্ট অধ্যায়, কারণ স্যার বলছিলেন আমাকে যে অন্য সবগুলো অধ্যায় শেষ হয়ে গেছে, শুধু ফিজিক্স। স্যার আদাব। হ্যাঁ আদাব। ফিজিক্স 1 এর চ্যাপ্টার 10টাই শুধু বাকি আছে, আর সবগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তো এটা খুবই ছোট একটা চ্যাপ্টার, বেশিরভাগই তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, আমি আজকে রিভাইজ করব একটু। এই চ্যাপ্টারের নাম হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। প্রথম অংশ আদর্শ গ্যাস নিয়ে আলোচনা, তারপরে গ্যাসের অণুগুলোর ছুটাছুটির কারণে যে চাপ সৃষ্টি করে পাত্রের দেয়ালে সেই সম্পর্কে আলোচনা। তারপরে আরেকটু আলোচনা আছে, সেটা হচ্ছে হিউমিডিটি। দেখবো যে খেলার সময় দেখায় আর্দ্রতা কত পার্সেন্ট, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কত পার্সেন্ট, ওইটা নিয়ে আলোচনা আছে, ওইটা নতুন। আপাতত আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এগুলো তোমাদের কাছে অতটা কঠিন মনে হবে না, কেমিস্ট্রিতে পড়ছো। আমি শুধু রিভাইজ করবো আজকে। প্রথমে আমরা দেখি আদর্শ গ্যাস কাকে বলে। আচ্ছা, শুরুতে একটা কথা বলে নেই, তোমাদের ভিডিও রেকর্ড হচ্ছে না, কিন্তু তোমাদের অ্যাক্টিভিটিস রেকর্ড হচ্ছে। কোনো কিছু লিখতে চাইলে আমাকে বলবা যে আমি বোর্ডে লিখতে চাই, তাহলে বোর্ডে লেখার অনুমতি দিবা, আমি অপশনটা ওপেন রাখছি, এমনিতেই লেখার দরকার নাই, ঠিক আছে? আর লিখলে তোমার নাম উঠবে কিন্তু এখানে কে লিখতেছে। হ্যাঁ, তো প্রয়োজন না পড়লে না লেখাই উচিত হবে। হ্যাঁ, ওকে, আমরা তাহলে আগাই। প্রথমে আজকে আদর্শ গ্যাস অংশটুকু পড়বো, পরে গতিতত্ত্ব। আদর্শ গ্যাসের সংজ্ঞাটা একটু দেখে নেই। সবাই সবকিছু লিখবে, আর শেষের দিকে কিছু ক্যালকুলেশন আছে, শেষের দিকে বলতে কিছুক্ষণ পরে ক্যালকুলেশন আছে। যারা মুখে মুখে হিসাব করতে পারে তাদের জন্য ক্যালকুলেটর দরকার নাই, যাদের ক্যালকুলেটর লাগে তাদের কিন্তু ক্যালকুলেটরটা কাছে রাখা উচিত। ওকে, আমি সবাইকে জিজ্ঞাসা করব যতদূর সম্ভব। আদর্শ গ্যাসের সংজ্ঞাটা একটু দেখি। যে সকল গ্যাস সকল তাপমাত্রায় বয়েল, চার্লস ও চাপীয় সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। যে সকল গ্যাস সকল তাপমাত্রায় বয়েল, চার্লস ও চাপীয় সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। তার মানে এমন অনেক গ্যাস আছে যেগুলো আদর্শ গ্যাস না, ওগুলো আমাদের আলোচনার বাইরে। কেউ একজন বলো আদর্শ গ্যাস কাকে বলে। যেহেতু সবকিছু জানা, এই জন্য আমি কোশ্চেন অ্যান্সারের মধ্যেই থাকবো সারাক্ষণ। আশা, রোল 335, তুমি বলো তো আদর্শ গ্যাস কাকে বলে। বলেছি আমি
আশা বাবা আনমিউট করো। স্যার যে সকল গ্যাস সকল তাপমাত্রায় বয়েল, চার্লস আর চাপীয় সূত্র মেনে চলে ওইগুলোকে আদর্শ গ্যাস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আর শুক্তি আছো বাবা? শুক্তি জি স্যার। বলো তো আদর্শ গ্যাসের সংজ্ঞাটা। স্যার যে সকল গ্যাস সকল তাপমাত্রায় বয়েল, চার্জ ও তাপীয় সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। সেটা তাপ না, চাপীয় সূত্র। তুমি কি চাপ বলছো? চাপ, প্রেসার, চাপের সূত্র মেনে চলে তাকে বলে আদর্শ গ্যাস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা কন্ডিশনটা কিন্তু এই যে এখানে লেখা আছে, আমি আন্ডারলাইন করেছি, সকল তাপমাত্রায় মানতে হবে। 10 ডিগ্রিতে মানে, 15 ডিগ্রিতে মানে না, তাহলে সেটা আদর্শ গ্যাস হবে না। ঠিক আছে, ওকে। এবার আমরা যাই তাহলে এই সূত্রগুলি দেখি, বয়েল, চার্জ আর চাপীয় সূত্রগুলি কি আছে আমরা জানি অলরেডি, তারপরে একটু রিভাইজ করি। বয়েলের সূত্র, বয়েলের সূত্র বলতেছে যে আমাদের গ্যাসের আয়তন মাপতে হলে কোনো একটা কন্টেনারে নিতে হয়, তাই না? বয়েলের সূত্র আমাদেরকে বলতেছে যে আয়তন, গ্যাসের আয়তন হবে, গ্যাসের আয়তনটা হবে চাপের ব্যস্তানুপাতিক। আমাদের যে গ্যাসটা আমরা নিব সেই গ্যাসের আয়তনটা হবে চাপের ব্যস্তানুপাতিক। মানে যদি চাপ বাড়ায় দেই, চাপ দিয়ে ধরি, তাহলে আয়তন ছোট হয়ে যাবে, এটা কমন সেন্স। আর যদি চাপ কমায় দেই তাহলে আয়তন বেড়ে যাবে। আমরা তো জানি যে গ্যাসকে যদি যে কোনো একটা পাত্রে রাখা হয়, সমস্ত অংশ জুড়ে সে অবস্থান করে, গ্যাস সমস্ত আয়তনকে দখল করে ফেলে, এরকম আর কি। তাকে যদি চাপে না রাখি সে পুরো আয়তন দখল করে ফেলে, এটা আমরা জানি। তো আয়তন চাপের ব্যস্তানুপাতিক, এর জন্য দুইটা শর্ত আছে। একটা হলো ডেল টি ইকুয়াল 0, মানে তাপমাত্রার পরিবর্তন হওয়া যাবে না, আর ডেল এম ইকুয়াল 0, ভরের পরিবর্তন হওয়া যাবে না। তাহলে সূত্রটা কি দাঁড়ালো যে নির্দিষ্ট ভর, ভরের পরিবর্তন হওয়া যাবে না মানে ফিক্সড ম্যাস, নির্দিষ্ট ভর। তাপমাত্রা পরিবর্তন হওয়া যাবে না মানে তাপমাত্রা স্থির থাকতে হবে। ওকে, তাহলে আমরা দেখি বয়েলের সূত্র। কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, আয়তনটা হবে চাপের ব্যস্তানুপাতিক, এটাই বয়েলের সূত্র। বয়েলের সূত্র মূলত আয়তন চাপের ব্যস্তানুপাতিক, শর্ত হচ্ছে তাপমাত্রা স্থির থাকতে হবে আর ভর স্থির থাকতে হবে। তাপমাত্রা স্থির থাকা মানে হচ্ছে যে তাপমাত্রায় ছিল সেই তাপমাত্রাতেই থাকবে, 30 ডিগ্রিতেই থাকবে। আমি আয়তন পরিবর্তন করলেও বা চাপ পরিবর্তন করলেও তাপের পরিবর্তন ঘটানো যাবে না। এটাকে বলে আমরা দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ে পড়েছিলাম সমুষ্ণ প্রক্রিয়া, তাই না? সমুষ্ণ প্রক্রিয়ায় ঘটনাটা ঘটাইতে হবে, তাহলে বয়েলের সূত্রটা কাজ করবে। আর ভরের পরিবর্তন ঘটানো যাবে না বলতে মানে ওই কন্টেনারের ভেতরে গ্যাস আসতেও পারবে না, আর ওই কন্টেনারের থেকে গ্যাস বের হয়ে যেতে পারবে না, এটা হলো শর্ত। কন্টেনারের ভেতরে গ্যাস আসতে পারবে না, কন্টেনারের ভেতর থেকে গ্যাস বের হয়ে যেতে পারবে না। এই দুইটা শর্ত যদি মেনটেন করো তাহলে আয়তন হবে চাপের ব্যস্তানুপাতিক। আয়তন বাড়লে চাপ কমে যাবে, চাপ বাড়লে আয়তন কমে যাবে, উল্টা আর কি, চাপ আর আয়তন ব্যস্তানুপাতিক। এখন যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দেই তাহলে একটা ধ্রুবক চলে আসে। আমরা ধ্রুবক বাংলায় লিখেছি, কে লিখতে পারতাম, কে লিখি নাই। তাহলে ভি ইকুয়াল ধ্রুবক ইন্টু 1/p, পিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভিপি সমান ধ্রুবক। ক্যালকুলেটর রেডি রাখো, আমি এখন একটা ম্যাথ করতে দিব। তাহলে আমরা এই সমীকরণটাকে ভিপি সমান ধ্রুবক লিখতে পারি। ভিপি সমান ধ্রুবক আমাদেরকে বলতেছে আয়তন আর চাপের গুণফল সব সময় একটা নির্দিষ্ট সংখ্যা। আয়তন আর চাপের গুণফল সব সময় একটা নির্দিষ্ট সংখ্যা। শর্ত হচ্ছে আমার ভর সমান হইতে হবে, তাপমাত্রা একই থাকতে হবে। ওকে, এখন হচ্ছে যে দুইটা ঘটনা কথা চিন্তা করো, এটা কিন্তু ম্যাথেও ম্যাথ দিব এটা করতে, তোমরা একটু অ্যালার্ট থাকো। আগে অনেকে করে ফেলবা, বুঝতে পারতেছি, ম্যাথটা আগে শেষ করে ফেলবা। মনে করো তোমার রুম জুড়ে গ্যাস ছিল, বড় একটা রুম, তোমার একটা বড় রুম, এটা আজকে আপাতত ধরে নিই বর্গাকার একটা রুম, বর্গাকার একটা রুম, একদম বর্গাকার একটা রুম, যে রুমের দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 3 মিটার আর উচ্চতাও 3 মিটার। এইখানে মনে করো ফাইজা এতক্ষণে আসতেছে,
এইখানে মনে করো গ্যাস আছে, এখানে অনেক গ্যাস আছে। গ্যাসের চাপ আমরা হিসাব করে দেখলাম 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। এর সাথে পরিচিত তোমরা, চাপের, বায়ুর চাপের একক অ্যাটমসফিয়ার এককে মাপা হয়। এখন এই রুমের সমস্ত গ্যাসকে যদি আমরা ছোট্ট একটা কন্টেনারের মধ্যে নিয়ে যাই, ছোট্ট একটা কন্টেনারের মধ্যে নিয়ে যাই, গ্যাস বের হতে দিব না, তাপমাত্রা পরিবর্তন হইতে দিব না, কিন্তু চাপ দিয়ে এই ছোট্ট একটা কন্টেনারের মধ্যে নিয়ে যাব। এই যে ছোট্ট কন্টেনারটা, এইটার দৈর্ঘ্য হচ্ছে 1/10 মিটার, প্রস্থ হচ্ছে 1/10 মিটার, আর উচ্চতা হচ্ছে 1/10 মিটার। তাহলে চাপ কত হবে এটা আমরা বের করব। তার আগে বলে দিচ্ছি যে দুইটা ক্ষেত্রেই এইখানে আয়তন আর চাপের গুণফল, আর এই যে ছোট্ট বক্সের ক্ষেত্রে আয়তন আর চাপের গুণফল একই হবে। দুইটা ক্ষেত্রে স্যার অ্যানসার কি 27,000? অ্যানসার হ্যাঁ, অ্যানসার 3 নং 3 আমার 27,000 আসলো। 27,000। হ্যাঁ 27,000। একটু করে দেখো, অন্যটা করে দেখো। এখন দেখো তো যে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি এটাকে P2 বলি, দ্বিতীয় ঘরের ক্ষেত্রে আমরা যদি P2 বলি, তাহলে আমাদের এই সমীকরণ অনুযায়ী P2 এর মান কত হবে? আমরা বলতেছি P আর V এর গুণফল সবসময় ধ্রুবক থাকবে। তাহলে মানগুলো একটু বসাই দেই। V1 এর মান বের করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল দিয়ে আয়তন পাওয়া যাবে। আর P1 বলে দিয়েছি সরাসরি 1, তাহলে V2 কত এটা জিজ্ঞাসা করেছি, আর P2 তুমি একটু বের করে নাও। সরি, V2 বলে দিছি, P2টা বের করতে হবে, চাপটা বের করতে হবে, তাই না? ওকে, সবাই একটু করার চেষ্টা করো, আমিও করার চেষ্টা করি। আমাদের এখানে কি আছে? জানা আছে, জানা আছে। কারোর ভিন্ন উত্তর আসলে বলবা। জানা আছে P1 V1 = P2 V2 হবে সব সময়। ভর আর আয়তনের গুণফল ধ্রুব থাকবে। এখানে প্রথম ক্ষেত্রে আয়তন কত দেওয়া আছে? V1 সমান দেওয়া আছে, 3টা মাত্রা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এই 3টা গুণ করলে আয়তন পাওয়া যাবে সমান সমান 9 একক কি হবে? মিটার কিউব। ওকে, কে এটা? স্যার অনিমা। অনিমা রোল কত বাবা? 342। গুড, ভেরি গুড। ওকে, তাহলে V1 পেয়ে গেলাম। P1 আমরা বলেই দিয়েছি 1 অ্যাটমসফিয়ার। এবার P2 তো বের করব, তাহলে V2 আগে লিখি। V2 তাহলে কত? 1/10 ইন্টু 1/10 ইন্টু 1/10। এটা কত হবে? 10 10 100, 100 আর 10 গুণ করলে 1000, তাই না? ওকে, আর P2 যে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন, চাপ দিয়ে যখন ওই ছোট্ট রুমে নিলাম তখন আয়তন কত হবে? ওকে, তাহলে ছোট্ট রুম, আচ্ছা প্রেসার কত হবে? তাহলে মানগুলো একটু বসায় দেই। P1 এর মান হচ্ছে 1, V1 এর মান হচ্ছে 9, P2 এর মান বের করব, আর V2 এর মান 1/1000। তো 1000 কে ওই পাশে নিয়ে গেলে ভাগ আছে, গুণ হয়ে যাবে 9000। আচ্ছা, কিছুক্ষণ আগে কেউ একজন বলেছিল, কত বলেছিল? 9000 বলছে। বলেছিলাম 27,000। আচ্ছা, তাহলে কোথাও একটা ভুল করেছো। 3 তিরিকা 9, 3 নং 27 না স্যার, V1। আর এটা 3 নং 27 হবে না তো, এটা তো সরি 9 হবে না, 27 হবে। ও আচ্ছা, স্যার V1 1 V3 27। আচ্ছা তাহলে তো তোমরাই রাইট। তাহলে এটা হবে 27, তাহলে এটা হবে 27,000। তো এরকম আয়তনের ক্ষেত্রে আমার মতো 2টা গুণ করে বসে থেকো না যে আয়তন হয়ে গেছে, আয়তন 3টা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাইলাম? যদি আয়তন কমে যায়, চাপ অনেক বেড়ে যাচ্ছে, চাপ অনেক বেড়ে যাচ্ছে। আমরা একটা গ্রাফে দেখবো এখন। তোমাদের বইতে এই গ্রাফগুলো আছে, গ্রাফগুলো একটু চেক করে দেখবা। দেখো 4টা গ্রাফ আছে, আমি 2টা গ্রাফ নিয়ে কথা বলবো, বাকিগুলো তোমরা একটু চেক করে দেখবা। প্রথম গ্রাফটা দেখো,
প্রথম গ্রাফটা দেখো পি আর ভি এর সাথে গ্রাফ করা হয়েছে। এক্স অক্ষ বরাবর পি কে বসানো হয়েছে, ওয়াই অক্ষ বরাবর ভি কে বসানো হয়েছে, আয়তনকে বসানো হয়েছে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যখন এই গ্রাফটা যখন নিচের দিকে আসতেছে তখন কি হচ্ছে, এখানে পি এর পরিমাণ কমে যাচ্ছে, তাই না? নাকি ভি এর পরিমাণ কমে যাচ্ছে? কেউ একজন বলো তো, এক্স বিন্দুতে আর ওয়াই বিন্দুতে কোথায় পি এর পরিমাণ বেশি? কোথায় পি এর পরিমাণ বেশি? স্যার আরেকবার বলবেন? এক্স বিন্দু আর ওয়াই বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে কোথায় পি এর পরিমাণ বেশি, চাপের পরিমাণ বেশি? নিশাত আছো? নিশাত আছো? নিশাত, ক্যাপ্টেন নিশাত। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নিশাত বলো তো, এক্স ওয়াই বিন্দুর মধ্যে কোথায় প্রেসারের পরিমাণ বেশি? এক্স ওয়াই বিন্দুতে স্যার এক্স বিন্দুতে প্রেসারের পরিমাণ বেশি হবে। ওকে, কিভাবে? থ্যাংক ইউ। ওকে, তুমি আনমিউট করে দিতে পারো, সাউন্ড হচ্ছে। আমরা কিভাবে বের করব? কোন একটা গ্রাফের বিন্দুতে মান, ওইখান থেকে দুইটা অক্ষের উপরে লম্ব এঁকে নিব, তাই না? লম্ব এঁকে নিব। এখন এই যে এই মানটা হচ্ছে এক্স এর পি, আর এই যে ছোট্ট মানটা এটা হচ্ছে ভি। তাহলে এক্স বিন্দুতে পি বেশি, আর তাহলে ওয়াই বিন্দুতে কি বেশি হবে? ভি বেশি না পি বেশি? অবনী চলে আসছে। খাদিজা আছো? খাদিজা, জি স্যার। বলো তো, ওয়াই বিন্দুতে প্রেসার বেশি নাকি ভলিউম বেশি? আমরা একটা লম্ব আঁকবো এরকম, দুই দিকে না লম্ব। না সরি স্যার, ভলিউম বেশি, ভলিউম বেশি। আচ্ছা, ওয়াই বিন্দুতে ভলিউম বেশি। তোমরা যাদের কনফিউশন হয় বাসায় একটু দেখে নিবা, তাহলে আর কনফিউশন থাকবে না। থ্যাংক ইউ। এখন দেখো, যখন চাপ বেড়ে যাচ্ছে তখন ভলিউম কমে যাচ্ছে, যখন ভলিউম বেড়ে যাচ্ছে তখন চাপ কমে যাচ্ছে, ব্যস্ত আনুপাতিক এটাকেই বলে। ওকে, যদি আমরা 1/v এর জন্য গ্রাফটা আঁকি তখন আর এরকম হবে না, কেন্দ্রগামী সরল রেখা হবে। এই ছিল আমাদের বয়েলের সূত্রের আলোচনা, আর করব না। এবার চার্লসের সূত্র সম্পর্কে একটু আলোচনা করি। চার্লসের সূত্র বলতেছে যে গ্যাসের ক্ষেত্রে আয়তনটা হবে পরম তাপমাত্রা সমানুপাতিক। গ্যাসের যে আয়তন, কিছুক্ষণ আগে যে আয়তন নিয়ে আলোচনা করেছিলাম, এই আয়তনটা হবে পরম তাপমাত্রা সমানুপাতিক। শর্ত হিসেবে এখানেও একই কাছাকাছি শর্ত, ভরের পরিবর্তন হওয়া যাবে না। ভরের পরিবর্তন হওয়া যাবে না বলতে হচ্ছে কন্টেনারের মধ্যে গ্যাস আসতেও পারবে না, কন্টেনার থেকে গ্যাস বের হয়ে যেতে পারবে না। ওকে, মানে নির্দিষ্ট ভর আর কি। আর চাপটাও পরিবর্তন হওয়া যাবে না, চাপের পরিবর্তন ঘটানো যাবে না। ওকে, এই দুই শর্তে ভলিউম হবে পরম তাপমাত্রা সমানুপাতিক। ওকে, তাহলে চার্লসের সূত্রটা একটু দেখি। চাপ যদি স্থির থাকে তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক, ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি, তোমরা এগুলো জানো। স্যার, বলো। পরম সমানুপাতিক বলতে কি বুঝাইছে? পরম পরম সমানুপাতিক না, তাপমাত্রা। পরম তাপমাত্রা বলতে কেলভিন স্কেলে। আমরা জানি কেলভিন স্কেলে তাপমাত্রাকে আমরা বলি পরম তাপমাত্রা। ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই তখন সেটাকে বলি আমরা পরম তাপমাত্রা, তাপগতিবিদ্যায় পড়েছিলাম। ওকে, তাহলে পরম তাপমাত্রা মানে হচ্ছে কেলভিন স্কেলের যে তাপমাত্রাটা তার সমানুপাতিক, অন্যটা না, সেলসিয়াস না। ওকে, এখন দেখো এই সমীকরণে যদি আয়তন শূন্য দেখাই, আমি এক পাশে যদি শূন্য দেখাই তাহলে আরেক পাশে কি হইতে হবে? শূন্য হইতে হবে। তার মানে হচ্ছে যদি তাপমাত্রা শূন্য হয়ে যায় আয়তন শূন্য হয়ে যাবে, তাপমাত্রা যদি শূন্য হয়ে যায় আয়তন শূন্য হয়ে যাবে। তা আমাদের গ্রাফটা এরকম মূল বিন্দুগামী সরল রেখা হবে। তাপমাত্রা শূন্য বলতে এখানে পরম তাপমাত্রা শূন্য, মানে 0 কেলভিন।
তাহলে 0 কেলভিনে আমাদের আয়তন হবে 0, 0 কেলভিনে আমাদের আয়তন হবে 0। আর 0 কেলভিন মানে হচ্ছে -273 ডিগ্রি। -273 0 থেকে কিভাবে পেলাম? আমরা জানি কেলভিন স্কেলের তাপমাত্রা হচ্ছে 273 প্লাস থেটা, 273 প্লাস থেটা। এখন এই বাম পাশেরটা 0 বলে দিছে, তাহলে থেটা যদি বের করতে যাই, থেটা মানে ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে? 273 প্লাস থেটা সমান 0। এখন থেটার মান বের করতে চাইলে কি হয়ে যাবে? -273। ভেরি গুড, -273 ওইভাবে। তাহলে 0 ডিগ্রি সমান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তো এই সমীকরণটাকে আমরা আরেক ভাবে লিখতে পারি, একটু লিখি আমি। আমরা যদি ডিগ্রি সেলসিয়াসের জন্য লিখি এই সমীকরণটাকে, এই ভি সমানুপাতিক টি, এই সমীকরণটাকে একটু লিখবো, তোমরা নোট করে নিবা। কারো যদি নেটওয়ার্ক প্রবলেম থাকে, দুইবারের বেশি মনে হয় ডিস্টার্ব করা উচিত হবে না। ডিস্টার্ব এই কারণে বলতেছি, কারণ তোমার নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে আমি সারাক্ষণ ওইদিকে মনোযোগী থাকি, সবার সময় নষ্ট হয় না, ইউটিউবে তো দেখা যাবেই। ঠিক আছে, দুইবারের বেশি এন্টার করা উচিত হবে না, আসা উচিত হবে না। ওকে, এবার দেখো এই যে ভি সমানুপাতিক টি, এটাকে যদি আমরা একটু সমানুপাতিক চিহ্নটাকে উঠায় লিখতে চাই, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে এরকম: ভি ইকুয়াল ভি নট ডিভাইডেড বাই 273। এই ভি নট ডিভাইডেড বাই 273 এটা হচ্ছে ওই ধ্রুবকটা, সমানুপাতিক যে ধ্রুবকটা। ঠিক আছে, এখন উপরের যে ভি নট, এইটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। আর এই টিটাকে আমরা কি লিখতে পারি? টিটাকে আমরা লিখতে পারি, আচ্ছা এটা সমান সমান, অনেকবার দাগ দিতে হয়েছে, হচ্ছিল না দাগ, তোমরা একটু বুঝে নাও। এই টিটাকে আমরা আবার লিখতে পারি, কিছুক্ষণ আগে দেখছিলাম 273 প্লাস থেটা, তাই না? 273 প্লাস থেটা, বা আমরা এটা সবাই জানি। তাহলে এই সমীকরণটাকে আমরা একটু রিরাইট করে এইভাবে লিখতে পারি, বাম পাশে একটু থেটা দিয়ে লিখলাম। দেখো এই সমীকরণটা আমাদেরকে কি বলতেছে? এই সমীকরণটা আমাদেরকে বলতেছে যে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। আগে আমি কেলভিনের জন্য বলছিলাম, এখন সেলসিয়াসের জন্য এই সমীকরণটা ব্যবহার করতে পারবো। মনে রাখতে হবে ভি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। যে পরিমাণ গ্যাস নিব তার আয়তন জানা থাকতে হবে, না হলে হবে না। ওকে, তাহলে আমরা একটা সংজ্ঞা শিখব। সংজ্ঞাটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে 0 ডিগ্রি কেলভিনে গ্যাসের আয়তন 0 হয়ে যায়, গ্যাসের আয়তন 0 হয়ে যায়, নাই হয়ে যায়। এটা আসলে বাস্তবে সম্ভব না। একটা কিছু আছে, কিছুক্ষণ পরে বললাম তাপমাত্রা কমানোর পরে বললাম কোনো কিছু নাই, এটা আসলে অসম্ভব, অবাস্তব। আমরা বলি যে যে তাপমাত্রা অর্জন করা সম্ভব নয় সেটাকে বলে পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রা অর্জন করা সম্ভব নয় সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। ওকে, তাহলে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? ওইভাবে সম্ভব নয় না লিখে আমরা এইভাবে লিখবো, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়। একটু লিখে নাও, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয় তাকে বলে পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়, এটা হচ্ছে 0 ডিগ্রি অথবা -273 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে পরম শূন্য তাপমাত্রা চলে গেল। এবার চাপীয় সূত্র, এটাও তোমরা জানো। চাপীয় সূত্রের ক্ষেত্রে চাপ হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক, মানে চাপ যদি বাড়ায় দেই তাপমাত্রা বাড়বে, আর চাপ যদি কমায় দেই তাপমাত্রা কমে যাবে। তুমি যদি কোনো একটা রুমের মধ্যে গ্যাস ফুলেকে চাপ দিয়ে ছোট্ট একটা কন্টেনারে নাও, তাহলে গ্যাসের টেম্পারেচার কিন্তু এমনিতেই ইনক্রিজ করবে, এমনিতেই বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। দেখছিলাম আমরা যে বেড়ে যাচ্ছে, প্রেসার বেড়ে যাচ্ছে। প্রেসার বেড়ে গেলে ওইখানে হিটও সাধারণত বেড়ে যায়। ওকে, এখন আমরা দেখব কোন শর্তে এই সূত্রটা কাজ করবে। শর্তটা হচ্ছে আয়তন স্থির থাকতে হবে। চাপীয় সূত্রের শর্তটা একটু লিখে নাও। চাপীয় সূত্রের শর্তটা হচ্ছে আয়তন স্থির থাকতে হবে, ভলিউম চেঞ্জ 0, আর নির্দিষ্ট ভর তো সবসময়ই আছে, ডেল এম ইকুয়াল 0। স্থির আয়তন এবং নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এর পরম তাপমাত্রার সমানুপাতিক।
ওকে, এখানে এই পর্যন্তই। এবার কিছু সংজ্ঞা তোমরা অলরেডি জানো, আবার আমি বলি, আমাদের অনেক কাজে লাগবে এই শব্দগুলো শেখা। এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, বাংলা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। প্রমাণ তাপমাত্রা বলতে 0 ডিগ্রি সেলসিয়াস, নট কেলভিন, মনে রাখো। হ্যাঁ, প্রমাণ তাপমাত্রা যখন বলবো আমরা তোমাকে বলবো যে প্রমাণ তাপমাত্রা, সরাসরি তাপমাত্রা না বলে বলবো প্রমাণ তাপমাত্রা। আরেকটা বলতে পারি কক্ষ তাপমাত্রা, দুইটা শব্দ ব্যবহার করব, তাপমাত্রা বলে দেবো না সরাসরি। তাহলে তখন তুমি কি লিখবা বা কি বুঝবা? প্রমাণ তাপমাত্রা মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে যদি কেলভিনে নেই তাহলে 273 যোগ করতে হবে। তাহলে প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 273 কেলভিন। আর চাপ, প্রমাণ চাপ, প্রমাণ চাপ হচ্ছে তোমরা ছোটকাল থেকে পড়ে আসতেছো 76 সেন্টিমিটার পারদের চাপ। পারদ যে চাপ দেয় সেটাকে আমরা সাধারণ এককে বলি 1 অ্যাটমসফিয়ার। সাধারণ একক বলতে ব্যবহারিক এককে 1 অ্যাটমসফিয়ার বলি, কিন্তু ওইটা এসআই একক না, ওটা এসআই একক না, ওটা আমরা ব্যবহার করতে পারবো না, অনেক জায়গায় ব্যবহার করতে পারবো না। তো তখন কি করতে হবে? এসআই এককে প্রমাণ চাপটা আমাদের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। জানো সবাই, একটু মুখস্থ করে রাখো, 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। ওকে, আর যদি কেউ এসটিপি বলে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, তখন নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, এনটিপি, প্রেসার একই থাকবে কিন্তু টেম্পারেচারের ক্ষেত্রে সেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাকে যদি আমরা কেলভিনে রূপান্তর করি, 273 প্লাস 25 298 কেলভিন হবে। ওকে, যদি আমাদের কক্ষ তাপমাত্রা বলে তাহলে আমরা 25 ডিগ্রি বলবো, আর প্রমাণ তাপমাত্রা বললে 0 ডিগ্রি। এবার হচ্ছে আমরা আগের সূত্রগুলো সমন্বয় করব। আমরা শিখছিলাম ভি সমানুপাতিক 1/p আর ভি সমানুপাতিক টি, এই দুইটাকে যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা পিভি ইকুয়াল এনআরটি এই সমীকরণটা পাই। পিভি ইকুয়াল, স্যার এনটিপি তে চাপ, আদর্শ চাপ কত হবে? সাধারণ চাপই, এক বায়ুমণ্ডলীয় চাপ, 1 অ্যাটমসফিয়ার, 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। ঠিক আছে, শুধু তাপমাত্রাটা চেঞ্জ হবে, চাপটা চেঞ্জ হবে না। ওকে ওকে, এবার হচ্ছে আমরা যে বয়লার চার্লসের সূত্র শিখছিলাম, এই দুটো সূত্রের সমন্বয় করে পিভি ইকুয়াল টু এনআরটি এটা পাওয়া যায়। এন আর আর এখানে দুইটা ধ্রুবক। ওকে, এনটা হচ্ছে মোল সংখ্যা, তোমরা জানো এটা কেমিস্ট্রিতে অনেক পড়ছো, ঝালাপালা হয়ে গেছে। আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, মানে সব গ্যাসের জন্য একই মান। ওকে, এবার আর এর মানটা একটু আমরা দেখি, আর এর মানটা কত? আর এর মান হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন। কোন বইতে 8.314 আছে, ওকে সমস্যা নাই, তুমি যেটা বসাবা সেটা দিয়ে কাজ করবা। তাহলে আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, সব গ্যাসের জন্য একই। আর এন হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা কিভাবে নির্ণয় করি আমরা, কেউ একজন বলো তো? আমি জিজ্ঞাসা করব? আচ্ছা আমি জিজ্ঞাসা করি। জান্নাতুল জারা 374, জান্নাতুল জারা আসো? রেসপন্স না করলে কিন্তু আমি দিয়ে দিব, অ্যাবসেন্ট দিয়ে দিব। জান্নাতুল জারা, আচ্ছা জান্নাতুল জারা অ্যাবসেন্ট। আচ্ছা, দৃষ্টি ইসলাম, জি স্যার। আচ্ছা দৃষ্টি বলো, জান্নাতুল জারা অ্যাবসেন্ট। দৃষ্টি বলো তো যে মোল কিভাবে বের করতে হয়, মোল সংখ্যা কিভাবে বের করি আমরা, কেমিস্ট্রিতে অনেক পড়েছি। আচ্ছা আমি বলে দিচ্ছি, বস্তুর ভরকে, হ্যাঁ বলো, তুমি বলো। মানে কোনো কিছুর ভর দেওয়া থাকলে ওই ভরকে যদি তার আণবিক ভর দিয়ে ভাগ করা হয় তখন মানে মোল সংখ্যা বের করা যাবে। ওকে, থ্যাংক ইউ। মনে করো আমার অক্সিজেনের দেয়া আছে 16 গ্রাম দেয়া আছে, অক্সিজেনের 16 গ্রাম দেয়া আছে, তাহলে এখানে কত মোল আছে বলতে পারবা? 1 মোল। অক্সিজেনের 16 গ্রাম 1 মোল নাকি হাফ মোল, কোনটা
32 গ্রাম 1 মোল না? হ্যাঁ তাহলে হাফ মোল হবে না? হ্যাঁ তো হাফ আর এক হইলো, দুটো তো আলাদা। ওকে, এসব ক্ষেত্রে একটু চোখানা থাকবো। এখন আমরা এই আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণটাকে সমন্বয় আরেকটু রিঅ্যারেঞ্জ করে মানে সামনে পিছিয়ে নিয়ে এই সমীকরণগুলো পাই। একটু লিখে রাখো, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তোমরা জানো অবশ্যই। আরেকটা সমীকরণ বের করতে পারি আমরা, রো 1 T1 বাই P1 ইকুয়াল টু রো 2 T2 বাই P2। আমাদের যখন যেরকম প্রয়োজন পড়ে সেরকম ব্যবহার করতে পারবো। এখানে রো হচ্ছে গ্যাসের ঘনত্ব, গ্যাসের ঘনত্ব। ওকে, এবার হচ্ছে আমরা তো প্রায় শেষ করে ফেলতেছি। আমি চাইতেছি আমরা রিভিশনটা আমাদের মতো করে দাও, তোমরা মতো করে পড়বা, আমাদের মতো করে তোমাদের জন্য একটা প্রিপারেশন থাকে আর কি। এর জন্য আমি তোমাদের একটা ফরম্যাট বলতেছি, এটা ফলো করবা। তো পদার্থবিজ্ঞানের সকল সমীকরণ একটা খাতায় লেখা থাকবে, ছোট্ট একটা প্যাড হতে পারে, কয়েকটা পেজ আলাদা করে নিতে পারো তুমি, কোনো সমস্যা নাই। তো এরকম পদার্থবিজ্ঞানের সকল সমীকরণ তুমি উপরে তোমার নাম টাম লিখে রাখলা। অনেক সময় দেখা যায় সমীকরণ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যেন আছে, খুঁজে পাচ্ছি না। তো এটাকে তুমি একটা টুল হিসেবে ব্যবহার করবা, তোমার রিভিশনের টুল। এটা নিয়ে বসলেই তোমার রিভিশন শেষ হয়ে যাবে, বই আর খুলতে হবে না। ঠিক আছে, এর মধ্যে কি কি থাকবে এটা একটু বলি। মনে করো অধ্যায় 1 প্রথম পৃষ্ঠায় থাকবে, অধ্যায় 1 নিলাম, প্রথম পত্রের অধ্যায় 1 একটা সমীকরণ লিখলাম, r equal to d square by 6h plus h by 2। এই সমীকরণটা কি পরিচিত তোমাদের? r equal to d square by 6h, কে এটা বলো তো, নাম বলো, তারপরে বলো পরিচয়টা বলো যে এই সূত্রটা কেন পরিচিত তোমার, কিসের সূত্র? বক্রতার ব্যাসার্ধের সূত্র। হ্যাঁ, স্পেরোমিটারের সাহায্যে কোনো বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র। কে এটা, তোমার নাম কি? সুস্মিতা। সুস্মিতা, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, স্পেরোমিটারের সাহায্যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র, তো এটা তো আমরা বুঝিয়ে গেলাম এই সমীকরণটা। এবার হচ্ছে সমীকরণের পরিচয় লিখবো আমরা ডান পাশে, দেখবা তুমি গাইডের হেল্প নিতে পারো, গাইডে এরকম করে লেখা আছে, তো এটা হেল্পফুল মনে হয়েছে আমার কাছে, খুবই হেল্পফুল। তো পরিচয় কিভাবে লিখে রাখবা, আর ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধ, ব্র্যাকেটে এককটাও লিখে রাখবা, তোমরা একক ভুলে যাও। আর ডিটা কি, এটারও পরিচয় লিখবা, স্ফেরোমিটারের দুই পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব। স্ফেরোমিটার 3টা পা থাকে, আমরা ওই যে 3টা পায়ের দূরত্ব নিয়ে গড় করি, মনে আছে নিশ্চয়, এটাও মিটারে। তারপরে এইচ, এটা হচ্ছে যেটা বক্রতলের উচ্চতা নিম্নতা, ওই যে স্ফেরোমিটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে বা নিচের দিকে যে নেই তখন একটা উচ্চতা বা নিম্নতা তৈরি হয়। তাহলে এইচ হচ্ছে বক্রতলের উচ্চতা বা নিম্নতা। যদি গর্ত হয় তাহলে ভেতরের দিকে ঢুকে যাবে, তাহলে ওটা হবে নিম্নতা। আর যদি উঁচু থাকে, উত্তল লেন্স হয় বা উত্তল দর্পণ হয়, উত্তল লেন্স হয়, তাহলে বক্রতলের উচ্চতা হবে। এরকম করে পরিচয় লিখে মানে সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে হবে আর কি। এখন তো সবগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেছে, শুধু এই অধ্যায় ছাড়া। আমি চাইতেছি সবার কাছে এরকম একটা ছোট্ট একটা বুকলেট থাকবে, ছোট্ট একটা বই থাকবে, এটা দিয়েই তুমি রিভাইজ করতে পারবে যে কোনো সময়, ক খ ছাড়া বাকি সবকিছু এই সূত্র থেকে যেন রিভাইজ করতে পারো। ওকে, তোমরা কাজ শুরু করবা, আমি কিন্তু এটার আপডেট নিব, আমি তোমাদের এটার আপডেট নিব। আচ্ছা, এখন আমি যেহেতু 2 মিনিট সময় আছে, একটা সূত্র তোমাদেরকে দেখায় দিচ্ছি, এই সূত্রটা কিভাবে আসলো, অনেক সময় কনফিউশন থাকে। 1 নম্বর সূত্রটা পাইছি হচ্ছে আমি এইভাবে, আমার সমীকরণ ছিল PV equal to nRT, তো এখানে n আর r তো ধ্রুবক, তার মানে হচ্ছে আমি লিখতে পারি PV divided by T equal ধ্রুবক লিখতে পারি। তো তাহলে দুইটা কেসের ক্ষেত্রে আমি লিখতে পারি P1 V1 T1 equal to P2 V2 T2, P2 V2 T2 লিখে ফেলতে পারি, কোনো প্রবলেম নেই। এবার হচ্ছে এই সমীকরণটাকে আমরা যদি আরেকটু চেঞ্জ করে লিখি, দেখো আমাদের ঘনত্বের সমীকরণ জানা আছে, ঘনত্ব সমান হচ্ছে আমরা এটা পেয়ে গেছিলাম PV বাই T ইকুয়াল ধ্রুবক,
এটা পেয়ে গেছি আমরা। আর আমরা ঘনত্বের একটা সমীকরণ জানি, ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি। এখানে এম তো সবসময় ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি এটাকে রো লিখি, একটু বাঁকা করে লিখি, তাহলে রো হচ্ছে ভি এর ইনভার্স, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা এই যে আমাদের এখানে ভিটা আছে, এখানে ভি এর ইনভার্স রো লিখে দিতে পারি, তার মানে নিচে রো লিখতে পারি, তাহলে এই সমীকরণটা ঠিক হয়ে যাবে। নিচে জাস্ট রো লিখে দিই, তাহলে পি বাই রো টি ইকুয়াল ধ্রুবক। তো এটাকে আমি আবার এভাবে লিখছি, রো টি ডিভাইডেড বাই পি, এভাবে লিখছি আর কি। এটা সমান কনস্ট্যান্ট, ধ্রুবক, আর কিছু না। এখানে আর নতুন কোনো কাজ করা হয় না। ওকে স্যার আমি বুঝিনি, একটু আবার। আচ্ছা, আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি, তাই না? রো ইকুয়াল এম বাই ভি জানি। জি স্যার। আচ্ছা, এম যেহেতু ধ্রুবক, আমাদের গ্যাস আসতেছেও না যাচ্ছেও না, তাই না? তো তাহলে আমরা কি লিখতে পারি? হ্যাঁ স্যার। রো সমানুপাতিক 1 বাই ভি লিখতে পারি। এখন যেখানে যেখানে ভি আছে আমার এই যে সমীকরণে, যে উপরের সমীকরণটাতে ভি আছে, ওইখানে আমি লিখে দিতে পারি 1 বাই রো, উল্টাটা লিখে দিতে পারি। যেখানে ভি আছে এখানে 1 বাই রো লিখতে পারি, মানে ভি কে এই পাশে নিয়ে আসলাম, রো কে ওই পাশে নিয়ে গেলাম, একই কথা। তাহলে এই সমীকরণে যদি ভি ইকুয়াল 1 বাই রো লিখি, তাহলে কি হবে? রোটা নিচে চলে আসবে, ভি কে রো দিয়ে রিপ্লেস করা হবে। ঠিক আছে, উপরে তো পি ছিলই, টি আছে। এখন আমরা পুরো সমীকরণটাকে আবার উল্টায় দিছি, সমস্যা নাই, তুমি এটাও ব্যবহার করতে পারবা, আগেরটাও ব্যবহার করতে পারবা। তুমি যদি আগে আমি একটা সমীকরণ যে লিখছি ওইটা না লিখে যদি এইভাবে কেউ লিখে P1 রো 1 T1 ইকুয়াল টু P2 রো 2 T2 লেখে, তাহলেও ওকে। কারণ এটা তো শুধু দুই পাশে সাইড চেঞ্জ, আর কোনো কিছু না। সবাই কি তোমরা চ্যাট বক্সে নিজেদের রোল লিখেছো? আমি স্ক্রিনশট নিব। জি স্যার। ওকে, তা আমি স্ক্রিনশট নেওয়ার পরে তোমরা যাও, আমি একটু দেখি স্ক্রিনশট এখনো নেই নাই, আমি কি সব মুছে দিলাম? আচ্ছা, আমি পার্টিসিপেন্ট লিস্টটাই নেই, আমি মনে হয় মুছে দিছি। পার্টিসিপেন্ট লিস্টটা নিচ্ছি। পার্টিসিপেন্ট লিস্ট অনেক বড় দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা বাকি অংশ পড়ব। ঠিক আছে, আজকে ক্লাস